ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। কলকাতার হাতের কাছে মাত্র একদিনের ছুটিতে তোমরা কম খরচায় টাকি শহরটা ঠিক কি করে ঘুরে দেখবে সেটাই থাকছে আজকে আমার এই ভিডিওতে। টাকি ভ্রমণের জন্য বন্ধুরা তোমরা জার্নিটা ঠিক কোন স্টেশন থেকে শুরু করবে, কত টাকা খরচা করে তোমরা পৌঁছাবে টাকিতে, টাকিতে পৌঁছে গিয়ে কোন টোটো স্ট্যান্ড থেকে টোটো ঠিক করে কম খরচায় টাকির সাইট সিন গুলো ঘুরে দেখবে, কোথায় খাবার দাবার খাবে, এরকম ছোট্ট ছোট্ট অনেক ইনফরমেশন পেয়ে যাবে টাকি ভ্রমণ নিয়ে। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই অবশ্যই বলবো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করছি আমি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম সামনে থেকে, কারণ শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো। শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:40 রয়েছে হাসনাবাদ লোকাল, এই ট্রেনটি আমি ধরবো। তবে এখন বাজে প্রায় সকাল 7:30 মতো, তাই এখানে দাঁড়িয়ে থাকবো না, সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। বাকি ইনফরমেশন গুলো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে জানিয়ে দেবো। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাসনাবাদ লোকাল ট্রেন। আজকে এই ট্রেনেই আমি জার্নি করব শিয়ালদা স্টেশন থেকে টাকি রোড পর্যন্ত। পার হেড আমাদের কিন্তু ভাড়া লেগেছে মাত্র 20 টাকা করে। চলো, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়বো। একদিনের ছুটিতে টাকি ভ্রমণ করতে চাইলে সঠিক সময় সঠিক জায়গা থেকে জার্নি শুরু করা ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক সময় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে হাসনাবাদের উদ্দেশ্যে। তবে আমি নামবো টাকি রোড স্টেশনে। সকালবেলা 7:40 ট্রেন আমি ধরেছিলাম। তবে তোমরা ভোরবেলা 5:20 হাসনাবাদ লোকাল, 6:12 হাসনাবাদ লোকাল, 7:40 হাসনাবাদ লোকাল এবং 8:22 হাসনাবাদ লোকাল, এই ট্রেনগুলো ধরলে পরে একদম সঠিক জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারবে। আজ মোটামুটি শিয়ালদা স্টেশন থেকে 29টি স্টেশন পার করে 72 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি টাকি রোড স্টেশনে। ট্রেন থেকে নেমে পড়লাম আমি কিন্তু টাকি রোড স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছি, কারণ এখানে কিন্তু একটা মাত্রই প্ল্যাটফর্ম রয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এবারে আমি বাইরের দিকে বেরোবো, বেরিয়ে গিয়ে টোটো ধরবো। তবে বন্ধুরা টাইমিংটা একটু বলে দিচ্ছি। সকালবেলা 9:41 টাইম ছিল টাকি রোড স্টেশনে ট্রেন ঢোকার, সেখানে ট্রেন এসে পৌঁছেছে কিন্তু সকাল 9:45। চলো তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আগে বাইরের দিকে বেরোনো যাক। স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরেই তোমরা কিন্তু লম্বা একখানা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, আমি একটু জিজ্ঞেস করব এই স্টেশনের বাইরে থেকে টোটো স্ট্যান্ড থেকে যদি কেউ রাজবাড়ি ঘাটে যায় কত টাকা করে পার হেড শেয়ারে নেওয়া হয়? মানে পার হেড আমরা 20 টাকা করে নেওয়া হয়। এবার ফুল গাড়ি রিজার্ভ করলে 100 টাকা নেওয়া হয়। ফুল গাড়ি, আচ্ছা। টাকিতে তো অনেক ঘোরার জায়গা রয়েছে, সাইডে স্পটে মানে 15টা স্পট আছে, বোর্ড আছে, বোর্ডেও দেখতে পারেন। কত করে নেন পুরো দিন যদি ঘোরান? দেখুন 350 আছে, 350 আছে, মধ্যখানে 500 টাকা আছে। টোটাল 500 টাকা প্যাকেজ আছে। 1200 টাকার থেকে 100 টাকা ডিসকাউন্ট আছে। এই টোটাল 1100 টাকা আমাদের প্যাকেজ। আচ্ছা, তার মধ্যে কতগুলো স্পট ঘোরানো হয়? 15টা স্পটের থেকে একটাই বাদ যায়, খালি 3 নদী মোহনাটাই বাদ যায়। ওইটা আপনাকে বোর্ডে ক্যারি করতে হয়। এমনি 14টা স্পটই আমরা দেখাই দিই। আচ্ছা, আর সময় কতক্ষণ নেন? আমাদের 3 থেকে 3.5 ঘন্টা। এবার আমরা লাঞ্চটা যে একটা ব্যাপার থাকে, টয়লেটে একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমাদের সময় দিতে হয়। আচ্ছা, তো রাজবাড়ি ঘাটে এখান থেকে শেয়ারে কোন টোটোটা যাবে? শেয়ারে বলতে এখান থেকেই যাবে। এখান থেকেই যাবে। তো এবারে আমি কিন্তু এখান থেকে টোটো ধরে শেয়ারেই যাব প্রথমে রাজবাড়ি ঘাটে। চলে এই টোটো তো রওনা দিলাম এইবারে রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। টাকি রোড স্টেশন থেকে রাজবাড়ি ঘাটের দূরত্ব 3 কিলোমিটারের মতো। সময় লাগলো 10 থেকে 15 মিনিট। নেমে পড়লাম টাকি রাজবাড়ি ঘাটের একদম সামনে। তবে টাকি রাজবাড়ি ঘাটের কিন্তু একদম অপোজিট সাইডেই তোমরা দেখতে পাবে আরো একটি টোটো স্ট্যান্ড। তোমরা চাইলে এইখান থেকেও কিন্তু টোটো রিজার্ভ করে টাকিটা খুব সুন্দর করে ভ্রমণ করে নিতে পারো। চলো আগে আমি তোমাদের টাকি রাজবাড়ি ঘাটটা ঘুরিয়ে নিয়ে আসি। টাকি ভ্রমণ আমি অলরেডি শুরু করে দিয়েছি রাজবাড়ি ঘাট থেকে।
টাকি ভ্রমণের মধ্যে আরো একটি অন্যতম টুরিস্ট স্পট কিন্তু এই রাজবাড়ি ঘাট। তোমরা এখানে অবশ্যই আসবে। তবে বন্ধুরা, এই যে পেছনের দিকের ভিউটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ সুন্দর করে বয়ে যাচ্ছে ইচ্ছামতি নদী, আর দূরে দেখা যাচ্ছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ চারিদিকে কিন্তু কুয়াশা, কারণ ঠান্ডার আমেজ চারিদিকেই পড়ে গিয়েছে, তাই কিন্তু কুয়াশাটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর হ্যাঁ, টাকি রাজবাড়ি ঘাটে কেন আসবে, এইখান থেকে তোমরা কিন্তু নৌকা ভ্রমণের সুযোগ সুবিধাও পেয়ে যাবে। তবে টাকি রাজবাড়ি ঘাটে ঠিক দুপুর 1টা থেকে নৌকা ভ্রমণের যে ব্যবস্থাগুলো সেইগুলো শুরু হয়। দেখো এখানে ঘাটটা বেশ সুন্দর করে সাজানো, বসার জায়গা রয়েছে, বসে সুন্দর করে ইচ্ছামতি নদীর কিন্তু ভিউ দেখতে পারো। সামনের দিকে আরো একটি স্পট রয়েছে যেখান থেকে তোমরা নৌকা ভ্রমণ করতে পারো। আমি একটু ওই দিকটাতেই এগিয়ে যাব। স্টেশন চত্বরের বাইরে থেকে আমি এক টোটোওয়ালা দাদার সাথে কথা বলিয়ে তোমাদের কাছে সম্পূর্ণ তথ্য পৌঁছে দিয়েছি যে যদি তোমরা টাকিতে ঘোরো কত টাকা করে লাগতে পারে। তবে বন্ধুরা, তোমাদের এসেই আমি প্রথমে কিন্তু বললাম রাজবাড়ি ঘাটের পাশেও কিন্তু রয়েছে বিশাল বড় একখানা টোটো স্ট্যান্ড। এখানে এক দাদার কাছে জেনে নেব যে এইখান থেকে যদি তোমরা টাকি ভ্রমণ করো কত টাকা রিজার্ভে তোমাদের মাথা পিছু খরচা হতে পারে। দাদা একটা সেকেন্ড, বলছি রাজবাড়ি ঘাটের সামনে থেকে টাকি ভ্রমণ করলে পরে রিজার্ভে কত টাকা করে নেওয়া হয়? ওটা একটা টোটোতে মানে 1000 টাকা করে নেওয়া, টোটাল প্যাকেজটা ঘোরাতে। কতগুলো স্পট ঘোরানো হয় আর কতক্ষণ সময় নেওয়া হয়? 14টা স্পট ঘোরানো হয়, আর ধরুন 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে 14টা স্পট ঘোরানো হয়। আচ্ছা, প্রত্যেকটা স্পট কি ভালো করে সময় দিয়ে ঘোরানো হয়? একদম কোনো, যখন পুরো প্যাকেজ ঘোরে তখন তাদেরকে কোনো ব্যস্ততা করা হয় না, সময় দিয়ে মানে ঘোরানো হয়। আচ্ছা, আর আরো একটি কথা বলবো, এই যে ভাড়াটা বললেন এটা কি মানে বছরের প্রত্যেকটা সময়তে একই থাকে? একই ভাড়াটা সারা বছরই থাকে। একটা গাড়িতে 4 থেকে 5 জন বসতে পারে রিজার্ভের, এটা সারা বছরই একই রেট থাকে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। আর এইখানে দেখো বেশ বড় করে কিন্তু ব্যানারের মধ্যে কতগুলো স্পট রয়েছে, তার ছবি এঁকে খুব সুন্দর করে সাইট সিন গুলো লেখা রয়েছে। তোমরা চাইলে পরে এখানে এসে দেখে তোমরা যদি পছন্দ করে কোনো জায়গা নিজেদের মতো করে ঘুরে দেখে নিতে চাও, অবশ্যই টোটোওয়ালা দাদাদের সাথে কথা বলবে, তারা অবশ্যই জানিয়ে দেবে সেই ক্ষেত্রে তোমাদের কত টাকা করে লাগতে পারে। রাজবাড়ি ঘাটের হাতের ডান দিকের রাস্তা ধরে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরে এখানে আরো সুন্দর একটি বাঁধানো ঘাট তোমরা দেখতে পাবে, যেখানে বসার ব্যবস্থা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার সাথে এই যে আই লাভ টাকি লেখাটা, এটা কিন্তু ভীষণ ভাবে ফেমাস এই ঘাটটা, কারণ যারাই টাকিতে ঘুরতে আসে তারা একবার হলেও কিন্তু এখানে এসে ফটোশুটটা সেরে যায়। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার, তবে সম্ভবত এই ওয়াচ টাওয়ারে কাউকে উঠতে দেওয়া হয় না। এইখান থেকেও তোমরা সুন্দর ভিউ তো দেখতে পারবে, তার সাথে একটু সামনের দিকে এগিয়ে গেলে পরেই নৌকা ভ্রমণ গুলো যেখান থেকে হচ্ছে তার কিন্তু ঘাট রয়েছে আলাদাভাবে, পরপর অনেকগুলো নৌকা এবং লঞ্চ গুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে পরে কিন্তু টিকিট কেটে অবশ্যই নৌকা ভ্রমণটাও সেরে নিতে পারো। যাই হোক, এইখানকার ভিউটাও তুলে ধরলাম। এবারে নেক্সট আমরা কোথায় যাব, আমার সাথে থাকলে তোমরা অবশ্যই জানতে পারবে। তার আগে আরো একটি কথা বলে দিই বন্ধুরা, আমি কিন্তু টাকিটা মাত্র একদিনের ছুটিতেই খুব সুন্দর করে অল্প খরচায় ঘুরে দেখবো। তোমরা যদি নাইট স্টে করো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রচুর হোটেল, প্রচুর রিসর্ট পেয়ে যাবে। সেইগুলো তোমরা রাজবাড়ি ঘাটের কাছে আসলে পারে কিন্তু তার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তোমরা যে কোনো একটি হোটেল কিংবা রিসর্ট ঠিক করে নাইট স্টের জন্য থেকে যেতে পারো। আই লাভ টাকি লেখা আমি যে তোমাদেরকে ঘাটটা ঘুরিয়ে দেখালাম, এই ঘাটের ঠিক পাশে রয়েছে আরো একটি টোটো স্ট্যান্ড। এইখানকারই টোটো স্ট্যান্ড থেকে আমি এক টোটোওয়ালা দাদার সাথে কথা বলে টোটো ঠিক করে নিয়েছি টাকি ভ্রমণ করার জন্য। তবে দাদাও এসে কিন্তু টোটো নিয়ে হাজির। তবে বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানার ইচ্ছে করছে যে কত টাকা খরচা পড়লো। না, খরচার বিষয়টা অবশ্যই লাস্টে জানাবো। তার আগে আমি দাদার সাথে ঘুরবো, দাদা কতক্ষণ সময় দিচ্ছে, সময় দিয়ে ভালো করে ঘোরাচ্ছে কি ঘোরাচ্ছে না, সম্পূর্ণ কিছু ঘোরার পরে আমি নিজে ভালো করে ঘোরার পরে কিন্তু সম্পূর্ণ কিছু ডিটেলস আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। চলো তাহলে টোটোতে ওঠা যায়। তোমাদের তো আমি রাজবাড়ি ঘাটটা ঘুরিয়ে দেখালাম, তবে একটি কথা বলাই হয়নি। দুর্গাপুজোর সময় যখন দুর্গা প্রতিমা বিসর্জন হয় তখন এই রাজবাড়ি ঘাটেই কিন্তু এপার বাংলা ওপার বাংলা মিলে নৌকা করে দুর্গা প্রতিমা বিসর্জন হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজনেরা আসে। সবার প্রথমে আমি চলে এসেছি ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি ঘুরে দেখবো বলে।
এইখান থেকে দাঁড়িয়ে পুরো বাড়িটা খুব সুন্দর করেই দেখা যাচ্ছে, তবে যতটা কাছে যাওয়া যাবে আরো সুন্দর করে আমরাও ঘুরে দেখতে পারবো। আর অবশ্যই আমি এখানে কি কি সুন্দর সুন্দর ভিউ দেখছি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তুলে ধরবো। সামনে দেখা যাচ্ছে কিন্তু মেন প্রবেশদ্বার, এটা হলো মেন প্রবেশদ্বার। তাছাড়াও বন্ধুরা এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে ব্যালকনির সাইড থেকে কিন্তু 3খানা দরজা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই হলো হাতের ডান দিকে মাটির একখানা সরু রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে একটু সামনের দিকে এগিয়ে যাব। গয়নার বাক্স মুভিটা তোমরা কে কে দেখেছো? যারা যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণ ভাবে গয়নার বাক্স মুভিটা বহুবার দেখেছি। আর এখন দাঁড়িয়ে রয়েছি আমি গয়নার বাক্স মুভিটা যেখানে শুটিং হয়েছিল সেই বাড়ির একদম ঠিক সামনে। এইখান থেকে কিন্তু পুরো বাড়িটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, তবে বন্ধুরা ভেতরের দিকে তো যেতে দেবে না। আর হ্যাঁ, এই বাড়ির ঠিক অপোজিট সাইডেই দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। তার ঠিক পেছন দিকে এইখানে কিন্তু আরো একটি বাড়ি রয়েছে, তবে সামনের দিকের বাড়িটা একটু রংচঙে থাকলে পারেও এই দিকের বাড়িটা কিন্তু প্রায় পুরনো অবস্থায় পড়ে রয়েছে, মানে কোনো রংচং নেই, তবুও দেখতে বেশ ভালো লাগছে। বহু পুরনো এই বাড়ি। বড় বড় ক্যামেরার মাধ্যমে মুভিতে বাড়িটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললে পরেও এখন কিন্তু বাড়ির চারপাশটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির সাথে লাগোয়ায় রয়েছে বিশাল বড় দুর্গা দালান। দেখো, এইখানে কিন্তু প্রত্যেক বছর এখনো নিয়মিত নিয়ম নিষ্ঠাকারে দুর্গা পুজো হয়। তাছাড়াও এই দুর্গা দালানের ঠিক অপোজিট সাইডেই রয়েছে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, এখানে কিন্তু পুরো ঘেরা রয়েছে রেলিং দিয়ে। এখানে মহিষ বলি হতো, তবে সেটা কিন্তু প্রায় 400 বছর পুরনো আগের কথা বলছি, তবে এখন কিন্তু হয় না এইসব জিনিসগুলো। তবে নিয়মিত মানে প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠাকারে দুর্গা পূজাটা অবশ্যই পালন করা হয়। এইখানেই আমার বেশ খানিকক্ষণ সময় লেগে গেল, কারণ আমি জায়গাটা বেশ সুন্দর করে ঘুরে দেখছিলাম। তার সাথে এক কাকিমা রয়েছে, তার সাথেও বেশ ভালো পরিচয় হয়ে তার সাথে গল্প করছিলাম। যাই হোক, দাদা কিন্তু আমাদের জন্য টোটো নিয়ে ওয়েট করছে। এবারে সোজা টোটোতে গিয়ে উঠবো। নেক্সটে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই নেক্সট জায়গায় গিয়ে তোমাদের জানিয়ে দেব। দারুণ সুন্দর একখানা পরিবেশ, দারুণ সুন্দর। চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবুজে ঘেরা গাছগাছালি, তার মাঝে রয়েছে ছোট্ট একখানা ঘর। বিসর্জন সিনেমার কিন্তু শুটিংটা ঠিক এইখানেই হয়েছিল। আশেপাশের ভিউটা শুধু দেখো, ভীষণ সুন্দর। ছোট্ট একখানা পুকুর রয়েছে, পুকুর ঘিরে চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এইখানেও আমি কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে বেরিয়ে যাব নেক্সট আমরা যেখানে যাব সেইখানকার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, রাস্তার উপরে কিন্তু তোমরা আরো একটি জায়গা দেখতে পারবে, সেটা হলো রাস্তার উপরেই পড়বে হাতে ঘোরানো পুরনো নলকূপ, তবে রংচং করে এখন কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চলে এলাম আমি কিন্তু আমার নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো মালদ্বীপ রিসর্ট। মালদ্বীপ রিসর্ট নাম দেওয়া হলে পরেও বন্ধুরা এটা কিন্তু বিশাল বড় একখানা পার্ক। পার্কের ভেতরের ভিউটা তো অবশ্যই তুলে ধরবো, তবে এর ভেতরে এন্ট্রি করতে কিন্তু মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে নিতে হয়। আচ্ছা, এইবারে বাচ্চাদের বিষয়টা বলি। সাথে যদি বাড়ির ছোট বাচ্চা থাকে, 5 বছরের নিচে বাচ্চা থাকলে পরে কোনো রকম টিকিট কাটতে হবে না। 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের বয়স হলে পরে মাথা পিছু 20 টাকা দিয়ে তাদেরও টিকিট কাটতে হবে। মালদ্বীপ রিসর্টের ভেতরে রয়েছে খুব সুন্দর থাকার ব্যবস্থা। তবে যারা একদিনে ঘুরে আসতে চাইছো, তারা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করে পুরো পার্কটা খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারো। ভেতরে রয়েছে বোটিং এর ব্যবস্থা। দুপুর 3টের পর থেকে বোটিং চালু হয়ে যায়। তোমরা মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কেটে বোটিংটাও সেরে নিতে পারো। তবে মিনিমাম 3 জনের টিকিটটা কাটতেই হবে। 3 জনই উঠুক কিংবা একজনই উঠুক, টাইমিং কিন্তু 20 মিনিট ধার্য করা রয়েছে। এইখানেই রয়েছে মালদ্বীপসের মতো ওয়াটার ভিলা, তাছাড়াও রয়েছে নর্মাল কটেজ। তবে বন্ধুরা, খরচাটা একটু বেশি। যদিও বা তোমরা থাকতে চাও, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। চলে এসেছি এবারে মিনি সুন্দরবনটা খুব সুন্দর করে ঘুরে দেখবো বলে। অবশ্যই মিনি সুন্দরবনটা তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে বন্ধুরা দেখো, ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু চেকপোস্ট। চেকপোস্টে অবশ্যই গিয়ে কিন্তু আধার কার্ডটা জমা করতে হবে।
তবে তোমরা যে কজনই আসবে প্রত্যেকেই কিন্তু সাথে অবশ্যই আধার কার্ডটা নিয়ে আসবে। এবারে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ডও তোমরা আনতে পারো, ভোটার কার্ডও আনতে পারো। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ব্যাক সাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চেকপোস্টটা। বন্ধুরা, চেকপোস্টে কিন্তু আধার কার্ড দিয়ে আমি এন্ট্রি করিয়েছি। আধার কার্ডের ওপরে লিখে দিয়েছে সিরিয়াল নাম্বার 25। তাছাড়াও বন্ধুরা বলে দিচ্ছি, যখন তোমরা মিনি সুন্দরবন ঘুরে আবার এই চেকপোস্টের কাছে আসবে তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা বলে আধার কার্ডটা তোমাদেরকে কালেক্ট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিলাম। আর আধার কার্ডটা এখন কিন্তু এই বিএসএফ দের কাছেই জমা থাকবে। তোমরা যখন চেকপোস্টটা পার করে এই ফুটে আসবে, এখানে তোমরা ইঞ্জিন ভ্যানের একটি স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড দেখতে পারবে। সাথে যদি 5-6 জন একসাথে আসো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এইখান থেকে মিনি সুন্দরবন যেতে ভাড়া লাগবে মাথা পিছু 10 টাকা করে। আর 1 থেকে 3 জন থাকলে পরে সেই ক্ষেত্রে কিন্তু 30 টাকা নেওয়া হবে। মানে একজন থাকলেও 30 টাকা, 2 জন থাকলেও 30 টাকা, 3 জন থাকলেও 30 টাকা। সিরিয়ালে এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি করে এবারে সোজা রওনা দেবো মিনি সুন্দরবনের দিকে। এখন গাড়িটা এই কারণেই ঠিক করলাম যে দেখে নেব রাস্তার দূরত্বটা ঠিক কতটা। ফেরার সময় যদি পায়ে হেঁটে আসতে পারি তাহলে হেঁটেই চলে আসব। রাজবাড়ি ঘাটটা শহরাঞ্চলের মধ্যে পড়লে পরেও এইসব জায়গাগুলো কিন্তু প্রত্যন্তই গ্রাম। তোমাদের ঘুরতে বেশ ভালো লাগবে। তোমরা সাথে থাকো, কোথায় খাওয়ার দাওয়ারটা খাবে সেটাও জানিয়ে দেব। চলে এলাম এইবারে মিনি সুন্দরবনটা খুব সুন্দর করে ঘুরে দেখার জন্য। তবে বন্ধুরা, মিনি সুন্দরবনের ভেতরে এন্ট্রি করতে তোমাদের কিন্তু প্রথমেই টিকিট কাউন্টার থেকে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট আমি কেটে নিয়েছি, এবারে সামনের দিকে রওনা দেব। টিকিট কাউন্টার থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরেই হাতের বাঁ সাইডে একটি সরু রাস্তা চলে যাচ্ছে। দেখো ব্রিজ রয়েছে, এর ওপর দিয়ে কিন্তু আমরা এবারে মিনি সুন্দরবনটা হেঁটে হেঁটে ঘুরে দেখব। তবে বন্ধুরা, প্রচুর খেজুর গাছ যেহেতু রয়েছে, তাই এখানে কিন্তু তোমরা যখন আসবে রাস্তার উপরেই দেখবে দাদারা এবং দিদিরা এখানে খেজুরের রস বিক্রি করছে, খেজুরের গুড় বিক্রি করছে। তোমরা কেউ নিতে ইচ্ছুক হলে অবশ্যই নিতে পারো। ভিউ নিয়ে কিচ্ছু বলা যাবে না, কারণ এত সুন্দর ভিউ দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। আর বন্ধুরা, একদিনের মাত্র ছুটিতে একদম অল্প খরচায় তোমরা কিন্তু এই টাকিতে আসলে পরেই একদম কাছ থেকে মিনি সুন্দরবন, মানে সুন্দরবনে না গিয়েও সুন্দরবনের কিন্তু একটা দারুণ এই ভিউ পেয়ে যাবে। তাছাড়াও এই দেখো গোলপাতা, যেটা কিন্তু ভীষণ ভাবে এখানে ফেমাস। মানে মিনি সুন্দরবনটা কিন্তু আসলে ফেমাস এই গোলপাতা জঙ্গলের জন্যই। এখানে যে বড় বড় নারকেল পাতার মতো গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু গোলপাতার গাছ। এই যে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম কিন্তু গেউয়া গাছ। তাছাড়াও চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে গোলপাতার গাছের মধ্যেও বেশ সুন্দর লেখা রয়েছে, গেউয়া গাছেও লেখা রয়েছে যেটা গেউয়া গাছ, তোমরা চিনতে পারবে। আরো একটি জিনিস দেখাবো, এই যে গোলপাতার গাছগুলো দেখালাম, এই গাছের একদম গোড়ার দিকে দেখো ফুল আকৃতির বেশ সুন্দর একটা জিনিস ধরে রয়েছে। আসলে এটাকে নাকি বলা হয় গোলপাতা গাছের ফল। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। গোলপাতার জঙ্গল ঘুরতে ঘুরতে তোমরা যখন এই চাতালের নিচে এসে পৌঁছাবে, এইখান থেকে কিন্তু দুটো রাস্তা বিভক্ত হয়ে গিয়েছে। একটি রাস্তা সোজা চলে যাচ্ছে টাওয়ার সাইডের দিকে, দেখো এখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এটা সোজা চলে যাচ্ছে টাওয়ার সাইডের দিকে। আর আরো একটি রাস্তা এই সামনের দিকে, এটা চলে যাচ্ছে কিন্তু রিভার সাইডের দিকে। তবে রিভার সাইডের দিকেরটাই আগে যাব, ঘুরে আসবো, কি দেখা যাচ্ছে সেটা আগে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। রিভার সাইডের দিকের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। তবে বন্ধুরা, এই যে আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, ব্রিজটা যেহেতু অনেকটাই শর্ট বলতে পারো, তো তোমরা কেউ যারা একটু লম্বা চওড়া মানুষ তারা কিন্তু টপকে নিচের দিকে চলে যেতে পারবে। তবে এই ভুলটা করবে না, এতে কিন্তু তোমরাই সমস্যায় পড়বে। তাই তোমরা ব্রিজ টপকে নিচে যাবে না। এইবারে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে রিভার সাইডে এসে কি দেখবো। রিভার সাইডের দিকে আসলে পরে তোমরা এই সুন্দর ভিউ তো দেখতেই পারবে, যেটা কিন্তু এখান থেকে তোমরা দাঁড়িয়ে খুব সুন্দর করে ফিল করতে পারো।
বন্ধুরা আরো একটি কথা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে তোমরা কিন্তু এই রিভার সাইড থেকে অনেক কাছ থেকে দেখতে পারবে। আর দেখো, দেখে মনে হচ্ছে 2-4 পা এগিয়ে গেলে পরেই আমরা বাংলাদেশে পৌঁছে যেতে পারবো, তবে ভাবনাটা এত সহজ হলে পরেও যাওয়াটা কিন্তু এখন এই মুহূর্তে সহজ নয়। তাছাড়াও ম্যানগ্রোভ অরণ্য কিন্তু তোমরা একদম কাছ থেকে দেখতে পারবে। এখানে এক দাদা রয়েছে, সেই দাদা কিন্তু লেবু জল বিক্রি করছে। তবে এখানে আসলে পরে তোমরা আরো একটি সুযোগ সুবিধার পেয়ে যাবে, সেটা হলো দূরবীনের ব্যবস্থা পাবে। মানে বাংলাদেশকে আরো কাছ থেকে দেখার জন্য দূরবীনের ব্যবস্থা রয়েছে। লেবু জল খেলে পরে 10 টাকা লাগবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দূরবীনটা ফ্রি পেয়ে যাবে। আর যদি তোমরা লেবু জল খেতে না চাও, সেই ক্ষেত্রে তোমরা মাত্র 10 টাকা দিয়ে দূরবীন নিয়ে কিন্তু সুন্দর ভিউ খুব সুন্দর করে দেখে নিতে পারো। চলো তাহলে এইবারে টাওয়ার সাইড থেকে ঘুরে আসা যাক। টাওয়ার সাইড থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে সেটা তো অবশ্যই তুলে ধরবো। তাছাড়াও বন্ধুরা, পায়ে হেঁটে এই বড় ম্যানগ্রোভ অরণ্যটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। রয়েছে কিন্তু টাওয়ার সাইডে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের ভিউটা তো অবশ্যই তুলে ধরবো। তাছাড়াও বন্ধুরা, এখানে রয়েছে গোলপাতা ক্যান্টিন। তোমরা চাইলে সকালের হালকা টিফিনটা এখান থেকেও সেরে নিতে পারো। সিঁড়ি ধরে এবারে ওয়াচ টাওয়ারের ওপর দিকে চলো, উঠে ওপরের ভিউটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলে এসো। সিঁড়ি ধরে চলে এলাম ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। চারিদিকের ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে, আমি ঘুরিয়ে দেখাবো। তবে ওয়াচ টাওয়ারটা যদি আরেকটু হাইটে হতো তাহলে পুরোটাই ভালো করে হয়তো দেখা যেত। যাই হোক, দেখো চারিদিকের ম্যানগ্রোভ অরণ্য, মানে মিনি সুন্দরবন বা বলতে পারো গোলপাতার জঙ্গল, ভীষণ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এইখানে এই জিনিসটা করাতে কি হয়েছে, সকলেই এসে কিন্তু চারিদিকের ভিউটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। বন্ধুরা, এইখান থেকে একটু দেখিয়ে দিই, পুরো গাছ দিয়ে যেহেতু ঢাকা, সামান্য একটু দেখা যাচ্ছে কিন্তু ইচ্ছামতি নদীটা। যদি তোমাদের এই গাছটা না থাকতো তাহলে কিন্তু নদীটা খুব সুন্দর করে দেখা যেত, তবে গাছ দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। গোলপাতার জঙ্গল ঘুরে সবার প্রথমে আমার কাজ হলো চেকপোস্টে এসে নিজেদের আধার কার্ডটা কালেক্ট করা, যেটা আমি করে নিয়েছি। এবারে আরো একটি কথা বলি, আমি কিন্তু আসার সময় পায়ে হেঁটে আসলাম। রিশুকে নিয়ে আমার সময় লাগলো 7 থেকে 8 মিনিটের মতো। বন্ধুরা, দুটোরই অপশন দিয়ে দিলাম, হেঁটেও যেতে পারো, তোমরা গাড়ি ধরেও যেতে পারো। যাই হোক, এখানে টোটোওয়ালা দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে টোটোতে উঠে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। খাবার খেয়েছিলাম আমি রাজবাড়ি ঘাটের পাশে একটি হোটেল থেকে। নিরামিষ খাবার খেলে 80 টাকা, মাংস ভাত খেলে 160 টাকা, মাছ ভাত খেলে 120 টাকা খরচা হবে। ভিডিও বড় হওয়ার কারণে দেখাতে পারিনি। আমার এইবারে নেক্সট ডেস্টিনেশন বলতেই পারো যেখানে আমি পৌঁছে গিয়েছি, সেটা হলো শিব মন্দির। এই জায়গার নাম হলো জোড়া শিব মন্দির। মানে তোমরা যে মন্দিরগুলো দেখতে পারছো, এটা হলো জোড়া শিব মন্দির। মন্দিরের ঠিক সামনেই রয়েছে বেশ বড় একটা বাঁধানো পুকুর। পরিবেশটা তো ভীষণই সুন্দর, তার সাথে এই পুকুরটা আর মন্দির প্রাঙ্গণটা কিন্তু আরো সুন্দর লাগছে। তোমাদের ঘুরিয়ে দেখাবো আরো সুন্দর একটি জায়গা। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটির নাম কিন্তু মোহনা। অনেকে সঙ্গম বলে, কারণ 3টে নদীর মিলনস্থল কিন্তু তোমরা এখান থেকেই খুব সুন্দর করে দেখতে পারবে। বন্ধুরা, আগে আমি বলে দিই, আমার হাতের বাঁ সাইডে যে নদীটা চলে যাচ্ছে তার নাম কিন্তু বিদ্যাধরী। আর এই দিকে দেখো, একদম কোনাকুনি একটা সোজা নদী চলে যাচ্ছে, সেটা হলো কালিন্দী নদী। আর এই দিকে বয়ে যাচ্ছে ইচ্ছামতি নদী। তবে বন্ধুরা, এইখান থেকে দেখাই, আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে। ওই পারটা যেহেতু বাংলাদেশ, বাংলাদেশের একটা টুরিস্ট স্পট, যেটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে। তার সাথে এই যে ঘন জঙ্গলটা, এটা কিন্তু কেয়া পাতার জঙ্গল। সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের এরিয়াতে ছোট্ট ছোট্ট নৌকাগুলো। মানে ওইখানেও যেহেতু একটি টুরিস্ট স্পট রয়েছে, বাংলাদেশের মানুষেরা কিন্তু ওইদিকেও ঘোরাফেরা করে। তবে যেহেতু আমরা এপার থেকে ওপার যেতে পারবো না, এইখান থেকেই এখানকার ভিউটা আমি তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আরো একটি কথা বলবো, সবার প্রথমে এসে আমি যে রাজবাড়ি ঘাটটা দেখিয়েছিলাম, যেখান থেকে তোমরা নৌকা ভ্রমণের সুযোগ সুবিধাগুলো পাবে। তোমরা যখন নৌকা ভ্রমণটা করবে, এখানে কিন্তু নৌকা করে আনা হয় এই 3টে নদীর সঙ্গম দেখানোর জন্য। এইখান থেকে নৌকা ঘুরিয়ে আবার কিন্তু তোমরা যেখান থেকে নৌকাতে উঠবে সেখানে ছেড়ে দেওয়া হয়। তাতে কিন্তু
ভাড়াটা লাগে 1000 টাকার মতো। তবে আমি যে টোটো ড্রাইভার দাদার সাথে ঘুরছি, একদম অল্প খরচাতেই কিন্তু টোটো ধরে চলে এসেছি এই সুন্দর জায়গাটি ঘুরতে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দুটো আমি কিন্তু তোমাদেরকে রাস্তা দিয়ে দিলাম, টোটো ধরেও আসতে পারো, তোমরা যদি কেউ মানে নৌকো করে ভ্রমণ করতে চাও সেটাও করতে পারো। শুধু একটা কথাই বলবো, আর্মিদের নৌকাগুলো যখন টহলদারি দেয় তখন কোনো ছবি ক্লিক করবে না, নয়তো বকা খেয়ে যাবে। চলে এলাম আমি এইবারে টাকি রাজবাড়িটা খুব সুন্দর করে ঘুরে দেখবো বলে। তবে তোমরা যখন রাজবাড়ি ঘুরে দেখবে তার আগেই মেন প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করার পরে হাতের ডান সাইডে কিন্তু কাকুকে বসে থাকতে দেখবে। এখানে কিন্তু মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। টিকিট আমার কাটা হয়ে গিয়েছে, চলো এবারে তাহলে রাজবাড়িটা ঘুরে দেখা যাক। বাচ্চাদের ছোট একটা পার্ক, বিভিন্ন ধরনের গাছগাছালি, বড় একখানা পুকুর, বেশ সুন্দর করেই সাজানো রাজবাড়ি। পিকনিক স্পট হিসেবেও তোমরা ভাড়া নিতে পারো। রাজবাড়ির বাইরের দিকের ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাছাড়াও বেশ সুন্দর করে কিন্তু বাইরের পোর্শনটা সাজানো, তাই দেখতে ভালো লাগছে। এইদিকে অ্যারো সাইন করে লেখা রয়েছে দুর্গা মায়ের প্রতিমা দর্শন করার জন্য। তো চলো ভেতরের দিকে গিয়ে দেখি আমরা কি কি দেখতে পাই। টাকি রাজবাড়ি অনেকে বলে থাকে পূবের রাজবাড়িও, তবে তোমরা কিন্তু সামনের দিক থেকে দেখে বুঝতেই পারবে না এতটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। পুরোটা ঘুরে দেখলে বুঝতে পারবে যে কতটা বড় জায়গার উপরে। একটু ব্যাক করতে বলবো ক্যামেরাটা, দেখো বাচ্চাদের জন্য কিন্তু দোলনা, স্লিপার অনেক কিছুর ব্যবস্থা রয়েছে। মানে তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু ভীষণ সুন্দর করে মজা করতে পারবে রাজবাড়িতে আসলে পরে। তার সাথে দেখো কতটা বড় এরিয়া, এদিকে বেশ সুন্দর করে সাজানো। বন্ধুরা এখানে রয়েছে বেশ বড় একখানা বাগান, তার সাথে রয়েছে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা দুর্গা দালান। চলো দুর্গা দালানটা কাছ থেকে একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দুর্গা দালান অনেকটা বড়, তবে দুর্গা দালানের পাশে রয়েছে আরো একটি রুম, যেখানে রয়েছে বহু পুরনো ব্যবহৃত খাড়া বা খড়গ। বিনা অনুমতিতে ভিডিও করা এলাও নেই বলে দেখাতে পারিনি। টাকি রাজবাড়ির দুর্গা দালানের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে পুরো দুর্গা দালানটা দেখা যাচ্ছে, কতটা সুন্দর করে এই জায়গাটা সাজানো সেটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে দুর্গা দালানের ভেতরে কিন্তু খুব সুন্দর একখানা ছোট্ট দুর্গা মায়ের মূর্তি রয়েছে। আর দুর্গা মায়ের মূর্তি অবশ্যই তোমরা আমার ভিডিওতে তো দেখতেই পারবে। রাজবাড়ি ঘুরে এখন চলে এসেছি আমি টাকির সব থেকে জাগ্রত এক মন্দিরে, যা কিন্তু 400 বছরের পুরনো, কুলেশ্বরী কালীবাড়িতে। এইখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। তবে এখানে দাঁড়িয়ে না থেকে আগে আমি তোমাদেরকে কিন্তু মন্দির প্রাঙ্গণে গিয়ে মায়ের দর্শনটা করিয়ে দেব। চলো এইদিকে রয়েছে বিগ্রহ, আমরা গিয়ে আগে মন্দির প্রাঙ্গণে গিয়ে দর্শনটা সেরে নিই। মূল মন্দিরের সামনে রয়েছে বেশ খোলা একখানা প্রাঙ্গণ, তোমরা নাট মন্দিরও বলতে পারো। নাট মন্দিরের সাথেই লাগোয়া রয়েছে মন্দির প্রাঙ্গণ, যেখানে বিরাজমান কিন্তু কুলেশ্বরী মা। চলো দর্শনটা আগে সেরে নিই। মূল মন্দিরে কুলেশ্বরী মা অপরূপ সাজে সজ্জিত, নিয়মিত পূজিত হয়। দেখতে কি অপরূপ লাগছে। আমার ভিডিওতে তোমরা কুলেশ্বরী মাকে একদম কাছ থেকে দর্শন করতে পারলে। তোমাদের কেমন লাগলো জানিও। তবে রয়েছে শিব মন্দির, নন্দী মহারাজ, তোমরা পুরো মন্দিরটাই খুব সুন্দর করে ঘুরতে পারো। কুলেশ্বরী কালীবাড়ি ঘুরে সোজা চলে এসেছি আমি টাকি রোড স্টেশনে, কারণ ট্রেন ধরতে হবে। তবে বন্ধুরা আমি যে টাকি ভ্রমণ করলাম, তোমাদের প্রশ্ন আমার খরচাটা কত হলো। আমি যে টোটো ড্রাইভার দাদার সাথে ঘুরেছি, সেই দাদা কিন্তু ভীষণ সুন্দরভাবে সময় দিয়ে প্রত্যেকটা জায়গা গাইড করে ঘুরিয়েছে, এটা আমাকে বলতেই হবে, কারণ ভালো করে ঘুরিয়েছে বলেই আমি এই কথাটা বললাম। আর তোমরা যদি টাকি ভ্রমণে আসো, তোমরাও কিন্তু দাদার সাথে যোগাযোগ করে ঘুরে নিতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। এবারে খরচার বিষয়টা বলি, আমি যে কটা স্পট ঘুরেছি খরচা হয়েছে 800 টাকা। তোমরা আরো কিছু জায়গা অ্যাড করে ঘুরতে পারো, মানে আরো কিছু ঘোরার জায়গা রয়েছে। মোট রয়েছে 14খানা জায়গা। 14খানা জায়গা যদি ঘুরে দেখো লাগবে কিন্তু 1000 টাকা। দাদা দাঁড়িয়ে রয়েছে, আমি একটু দাদার সাথে কথা বলিয়ে ফোন নাম্বারটা দাদার মুখ থেকেই শুনিয়ে দেবো। দাদা একটু তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9800369871।
এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেইখান থেকে কিন্তু টাকি ভ্রমণ করতে আসলে পরে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। টাকি রোড স্টেশন থেকে কিন্তু ট্রেন রয়েছে আমার হাসনাবাদ লোকাল, যেটা ছাড়বে কিন্তু 5:55-তে। বন্ধুরা এই ট্রেনটাই ধরবো আমি বাড়ি ফেরার জন্য। তবে আজকের পুরো এই টাকি ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং পার্সোনাল মানুষের কাছে খুব খুব বেশি করে শেয়ারও করতে পারো। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।